তো কৃষক বন্ধু, বর্তমানের যে পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে আলুতে সব থেকে পাতা ঝলসা এবং কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে, অর্থাৎ লেট ব্লাইট বা আর্লি ব্লাইট সমস্যা হতে পারে। আর এই ধরনের সমস্যাগুলো থেকে যদি আমরা সুস্থ রাখতে চাই আমাদের ফসলকে, তাহলে অনেক সময় একসঙ্গে বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করতে হয়। তাই চাষিরা বিভিন্ন রকম মেডিসিন একসঙ্গে প্রয়োগ করতে গিয়ে অনেক সময় চিন্তায় পড়ে যায় যে কোন ধরনের মেডিসিনের সঙ্গে কোন ধরনের মেডিসিনটি মেশাবো, এবং ট্যাঙ্কিতে একসঙ্গে 3 থেকে 4টি বা 5টি মেডিসিন মেশালে কি সঠিক কাজ পাবো, সঠিক রেজাল্ট হবে বা কোনো রকম ক্ষতি হবে না তো? এই ধরনের বিভিন্ন চিন্তা আমাদের মাথায় আসে। তাই আজকের ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি দিয়ে আলোচনা করা হয়েছে এই ধরনের মেডিসিনগুলো, অর্থাৎ কীটনাশক, ছত্রাকনাশক এবং তার সাথে সাথে এনপিকে, পিজিআর। তো এই ধরনের মেডিসিনগুলো একসঙ্গে কয়টি মেডিসিন মেশালে সবথেকে ভালো কাজ পাবো, এবং কোন ধরনের মেডিসিনের সঙ্গে কোন ধরনের মেডিসিন মেশানো উচিত নয়, সেখানে কার্যকরী ক্ষমতা অনেকটা কমে যেতে পারে। এই সমস্ত বিষয়ে চিন্তাভাবনা করেই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। তাই আপনি যদি কৃষক হয়ে থাকেন, অবশ্যই কৃষিকাজে যুক্ত রয়েছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কৃষক বন্ধু, আমার আলু গাছগুলোকে আপনি দেখতে পাচ্ছেন। আমার আলু গাছের চেহারা একটু অতিরিক্ত, তবে কিছু কিছু জায়গায় গাছের নিচের দিকে আমি মাঝে মাঝে ছত্রাকের আক্রমণ লক্ষ্য করতে পারছি। তাই আমি প্রথমেই এই সতর্কতা অবলম্বন করতে চাচ্ছি, যাতে ছত্রাকের আক্রমণ আমার আলুতে আর বৃদ্ধি না পায়। তার জন্য আমি কিছু মেডিসিন নিয়েছি, তবে এটির জন্য আমাকে একসঙ্গে 5 থেকে 6টি মেডিসিন প্রয়োগ করতে হচ্ছে, যেহেতু আমার আলু গাছে কিছু জায়গায় 1-2টো করে ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। তাই আমি এই 5-6টি মেডিসিন একসঙ্গে কিভাবে মেশাবো, এবং আপনি কি এভাবে মেশাতে পারবেন, এবং কিভাবে মেশালে আপনি ভালো কাজ পাবেন, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওটিতে আপনাকে জানাবো। তো আমি এখানে দেখুন ইউথেন M45 নিয়েছি, ম্যানকোজেব 75% গোত্রের। তার সাথে সাথে আরও একটি ছত্রাকনাশক নিয়েছি, সেটা হচ্ছে কণিকা। এই ধানুকার কণিকা আমি ব্যবহার করেছি, যা কাসুকামাইসিন 5% এবং কপার অক্সিক্লোরাইড হচ্ছে 45%। তো এটি ব্যাকটেরিয়া নাশক প্লাস ছত্রাকনাশক 2 রকমভাবেই কাজ করে থাকে। তাই আমি এটি নিয়েছি, যেহেতু ছত্রাকের আক্রমণ আমার জমিতে 2-1টা জায়গায় দেখা দিচ্ছে। তো তার সাথে সাথে আমি ইসাবিয়ন নিয়েছি, সিনজেন্টার ইসাবিয়ন, যা একটি পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটি ফলের সাইজ বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করে থাকবে, এবং তার সাথে সাথে গাছের অতিরিক্ত বৃদ্ধিটাকে কন্ট্রোল করবে, গাছকে সঠিক পর্যায়ে রাখার চেষ্টা করবে, এবং অন্যান্য ক্ষেত্রে এটি ফুল ও ফল বৃদ্ধিতে বিশেষ কার্যকরী একটি পিজিআর। তো আমি এটি নিয়েছি, এবং তার সাথে সাথে নিয়েছি এনপিকে 13-0-45। আমি যদিও এনপিকে 0-52-34 ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু আমার আশেপাশের বাজারে সেটি অ্যাভেলেবেল পাইনি। তাই 13-0-45 নিয়েছি, যাতে 45% পটাশ থাকার জন্য গাছের অতিরিক্ত বৃদ্ধিটা হতে দেবে না, এবং গাছকে মজবুত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তার জন্যই আমি এই এনপিকে সারটি ব্যবহার করেছি। তার সাথে সাথে কীটনাশক হিসেবে আমি ব্যবহার করেছি থায়োমেথাক্সাম 25% গোত্রের এই কীটনাশকটি। তো আপনারাও জাপ পোকার আক্রমণ যাতে না হয় আলুতে, তার জন্য এই ধরনের কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই, তাহলে আলু গাছে কোনো রকম জাপ পোকার আক্রমণ হবে না। তো এর জন্য আমি এটি নিয়েছি, এবং তার সাথে সাথে আমি অবশ্যই 0-52-34 এনপিকে সারটি নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার গাছের চেহারা অনেকটাই বেশি, তাই আমি 13-0-45 এই এনপিকে সারটি নিয়েছি। এবং আপনি 0-52-34 নিলেও হবে। তো আমি যেহেতু ওই সারটি পাইনি, তাই আমি এটি নিয়েছি। তো এই কয়েকটি মেডিসিন আমি একত্রিতভাবে কীভাবে মেশাবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কৃষক বন্ধু, মূলত এখানে 5টি আইটেম রাখা রয়েছে। তো এই 5টি আইটেম কি একসঙ্গে মেশানো যাবে? আর যদি মেশাই তাহলে কি কোনো গাছের ক্ষতি হতে পারে? এই সমস্ত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু 5টি আইটেম, কিন্তু এখানে মূলত 6 ধরনের মেডিসিন রয়েছে। এই যে কণিকা দেখতে পাচ্ছেন, এই কণিকা, এই ছত্রাকনাশকটি কিন্তু ব্যাকটেরিয়া নাশক প্লাস ছত্রাকনাশক 2 ধরনেরই মেডিসিন হিসেবে নেওয়া হয়েছে। তো এইখানেই আমি ব্যাকটেরিয়া নাশক প্লাস ছত্রাকনাশক 2টি আইটেম ধরে নিলাম। তার সঙ্গে রয়েছে এই যে ইউথেন M45, যেটি একটি কন্ট্যাক্ট ছত্রাকনাশক। তো এই 2 ধরনের ছত্রাকনাশক, তার সাথে সাথে কীটনাশক এবং
পিজিআর হিসেবে ইসাবিয়ন রয়েছে এবং তার সাথে এনপিকে রয়েছে 13-0-45। তো এই মেডিসিনগুলোকে একসঙ্গে ট্যাঙ্কির মধ্যে দিলে আলু গাছের কি কোনো ক্ষতি হতে পারে, এই চিন্তাটি আমাদের মাথায় কিন্তু অবশ্যই আসে। তো অবশ্যই এই মেডিসিনগুলোকে আমরা একসঙ্গে মেশাবো না, অবশ্যই আলাদা আলাদাভাবে মেশাবো, যাতে এই একটা মেডিসিনের সঙ্গে আর একটা মেডিসিনের কোনো রকম বিক্রিয়া ঘটতে না পারে এবং মেডিসিনগুলোর কার্যকরী ক্ষমতা কমে না যেতে পারে। তার জন্য আমাদের অবশ্যই কিছু কিছু মেডিসিন আলাদা রকমভাবে মেশানো উচিত। তো অবশ্যই এর জন্য আমি মেশাতে শুরু করেছি, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কৃষক বন্ধু, এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও যদি আপনি নিয়মিত দেখতে চান, আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন, সেটিতে ক্লিক করে। তো প্রথমেই আমি একটি বালতিতে আলাদাভাবে এই এনপিকে 13-0-45 মেডিসিনটিকে নিয়ে নেব। এটি আমি আলাদা একটি বালতিতে গুলিয়ে নেব। আপনিও অবশ্যই এই এনপিকে সারটি এটি অথবা যে কোনো ধরনের এনপিকে 19-19 হোক, এনপিকে 0-52-34 অথবা এনপিকে 0-0-50, যে কোনো ধরনের এনপিকে সার মেশালেই আপনি অবশ্যই একটি বালতিতে এইভাবে মেপে আলাদা রকমভাবে মেশাবেন আগে। তারপরে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন হাত দিয়ে জলটা অতিরিক্ত হবে ঠান্ডা, তাই অবশ্যই এটিকে আলাদা মেশানোর চেষ্টা করবেন। এবং আরেকটি অন্য বালতিতে আপনারা অন্য মেডিসিনগুলো এক এক করে মেশাতে থাকবেন। তো এবারে আমি নিয়েছি কণিকা ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশকটি। তো এটি আমি আলাদা একটি বালতিতে নতুন জল নিয়ে সেটিকে মেপে সেই জলে মেশাবো। তো অবশ্যই আপনারা আগে থেকেই জলকে পরিমাণ মতো মেপে নেবেন। তো এটি মেশানো হয়ে গেলে এর পরবর্তীতে এই জলের মধ্যেই আমি মেশাবো কীটনাশক হিসেবে নিয়েছি থায়োমেথাক্সাম 25%, ডব্লিউজি দানাদার যে কীটনাশকগুলো হয়ে থাকে, এগুলো আলুর জাপ পোকা তাড়ানোর জন্য বিশেষ কার্যকরী একটি কীটনাশক। তো আপনারাও এই কীটনাশকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তবে আপনারা লিকুইড কীটনাশকও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। তো এটি আমি এই জলের মধ্যেই গোলাবো। তো ছত্রাকনাশক এবং কীটনাশক একই জলের মধ্যে গুলিয়ে নেব সঠিক পরিমাপে মাপ করার পর। একই জলে বা একই বালতিতে পিজিআর হিসেবে ইসাবিয়ন নেওয়া হয়েছে, সেটি মেশাবো। তো সেই মেডিসিনগুলো একত্রিত মেশানোর পর জলটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তো এইভাবে ঘেঁটে দিয়ে আপনারা অবশ্যই গুলিয়ে নেবেন সঠিকভাবে, যাতে মিশ্রণটি একদম পারফেক্ট তৈরি হয়। তো এভাবে গুলিয়ে নেওয়ার পর আপনারা একত্রিতভাবে ট্যাঙ্কির মধ্যে ঢালবেন পরিমাপ সঠিক রেখে। আমি এখানে মেপে বালতির মধ্যে জল নিয়েছি সঠিক পরিমাণে, যাতে ট্যাঙ্কির মধ্যে দিতে পারি সেই হিসেবেই। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এনপিকে সারটি আমি আলাদা রকমভাবে গুলিয়েছি এবং বাকি ছত্রাকনাশক, কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক সমস্ত মেডিসিনগুলো একসঙ্গে মিশিয়েছি, তার সাথে পিজিআরও দিয়েছি। তো আপনারাও এভাবে গুলিয়ে নিতে পারবেন অবশ্যই। কিন্তু এই এনপিকে সারটি অতিরিক্ত ঠান্ডা হওয়ার জন্য এবং এটি যেহেতু এক ধরনের সার, ওয়াটার সলিউবল সার, তাই এটিকে আপনারা অবশ্যই আলাদা গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং অন্যান্য যে মেডিসিনগুলো রয়েছে সেগুলোকে আপনারা অবশ্যই সঙ্গে একত্রিত মেশাতে পারবেন। তো এভাবে পরিমাপ করার পর আমি সঠিক পরিমাণে ট্যাঙ্কের মধ্যে ঢালবো। এই এনপিকে সারগুলোকে প্রথমে ঢেলে নিলাম, তারপরে আমি কিছুক্ষণ পরেই আমি ছত্রাকনাশক, কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক, পিজিআর সমস্ত রকম মেডিসিনগুলো মেশানো জল সেই ট্যাঙ্কের মধ্যে ঢালবো। তো কৃষক বন্ধু, অবশ্যই আপনিও এই পদ্ধতিতে আলাদা আলাদা গুলিয়ে নিয়ে আপনারা ট্যাঙ্কের মধ্যে ঢেলে আপনার আলু জমিতে বা অন্যান্য যে কোনো ফসলের মধ্যে প্রয়োগ করবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং অবশ্যই মনে রাখবেন, সূর্যের আলো ওঠার পরই আপনি স্প্রে করার চেষ্টা করবেন। এবং যদিও সূর্য দেখা না দেয়, সারাদিনই ঠান্ডা মেঘলা আকাশ থাকে বা কুয়াশাপূর্ণ আকাশ থাকে, তাহলেও চেষ্টা করবেন আলু গাছের যে শিশির পড়ে রয়েছে সেই শিশিরটি শুকিয়ে যাওয়ার পরেই ব্যবহার করার চেষ্টা করবেন। এবং যদি পারেন আপনি প্রচণ্ড শীতের আকাশে আপনি এই মেডিসিনগুলোর সাথে সাথে যদি স্টিকার বা আঠা ব্যবহার করতে পারেন, তাহলে সবথেকে ভালো হয়। এই মেডিসিনগুলোর 100% কার্যকরী ক্ষমতা বজায় থাকবে এবং যা থেকে আপনি সম্পূর্ণ রেজাল্ট পাবেন। আর স্টিকার ব্যবহার না করলে রাত্রে অতিরিক্ত শিশিরের মাধ্যমে
মাধ্যমে কিছু মেডিসিন আমরা পাতার মধ্য থেকে মাটিতে পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে পারি। তো অবশ্যই কৃষক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আবারও বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য। তো কৃষক বন্ধু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কিছু জানার থাকলে কমেন্টে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো কৃষক বন্ধু, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।